যাই হোক, আমরা তোমার চ্যাপ্টার 4 এর সিতে অ্যাপ্লিকেশন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন আমরা গতদিন মূলত ইনসুলিন সম্পর্কে, ইনসুলিনটা কি, ইনসুলিনটার কিছু প্রপার্টিস, কিছু বেসিক্যালি একেবারে মেজর ফাংশন, কিভাবে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা ইনসুলিন তৈরি করতে পারি, এটার সাথে মূলত আসলে ইনসুলিনের মেজর ফাংশন গুলো কি কি, ইনসুলিনটা আসলে কেন এটা অরালি অ্যাডমিনিস্ট্রেট করা হয় না, এইসব কিছু বিষয় নিয়ে মূলত আমরা কিছু বেসিক ধারণা নিয়েছিলাম। আজ মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রোথ হরমোন। আপনারা যতটুকু জানেন, এই যে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোনের জাস্ট আরেকটা নাম, এটাকে আমরা সাধারণত বলি কি সোমাটোট্রপিন, ঠিক আছে? তো এই গ্রোথ হরমোনটাও এক ধরনের কি তোমার পলিপেপটাইড হরমোন, যেটার মূল কাজই সাধারণত কি স্টিমুলেটস গ্রোথ, সেল প্রোডাকশন এন্ড সেল রিজেনারেশন ইন হিউম্যানস এন্ড আদার এনিম্যালস। বিভিন্ন ধরনের এনিমাল এবং তোমার হিউম্যান বডিতে সাধারণত সেলের প্রোডাকশন, রিজেনারেশন এবং গ্রোথটাকে সাধারণত স্টিমুলেট করে থাকে যে ধরনের হরমোন গুলো, সেগুলোকে আমরা বলছি কি গ্রোথ হরমোন। এখন এই যে গ্রোথ হরমোন, এটা হিউম্যান বডিতে সাধারণত যে হরমোনটা সাধারণত অ্যাপ্লাই করা হয় বিভিন্ন কারণে, এবং নর্মাল হইতে তোমার বডির ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য সাধারণত আমাদের বডিতে যেসব গ্ল্যান্ড গুলো আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সাধারণত কি হয়, অটোমেটিক্যালি হরমোন সেক্রেশন হয়। তো হিউম্যান বডিতে যে হরমোনটা সাধারণত কাজ করে সেটাকে আমরা বলছি কি হিউম্যান গ্রোথ হরমোন, সঠিক বলা আছে কি এইচজিএইচ, হিউম্যান গ্রোথ হরমোন। এই যে হিউম্যান গ্রোথ হরমোন যদি কোনো কারণের অ্যাবনর্মাল হয়, অর্থাৎ যদি সেক্রেশন কম হয়, প্রপার ওয়েতে কাজ না করে, তাহলে কি হবে, ডরফিজম বলি আমরা সাধারণত, বামন মানুষটা কি হবে, তার গ্রোথ ডেভেলপমেন্ট প্রপারলি হবে না, কি শর্ট স্ট্যাটাস হবে। এইটার সাথে যদি জেনেটিক কানেকশনও থেকে থাকে, তার কারণে বিভিন্ন ধরনের কিছু জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে, যেমন ডাউন সিনড্রোম আছে, টার্নার সিনড্রোম আছে, আরো বিভিন্ন ধরনের সিনড্রোম গুলো সাধারণত অনেক সময় ও রিলেটেড ভাবে কি করবে, গ্রোথটা সাধারণত রিটার্ড করে থাকে, ঠিক আছে? তো এই যে ইনভলভ যে হরমোনটা সাধারণত তোমার গ্রোথটাকে স্টিমুলেট করে, সেল প্রোডাকশন এবং সেল রিজেনারেশনে, এই তিনটা কাজের সাথে মেজর যে হরমোন যেটা, সেটাকে আমরা বলছি কি সোমাটোট্রপিন। ইট ইজ অন কাইন্ডস অফ গ্রোথ হরমোন। এখন এই যে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনে তোমার কিছু মেজর থেরাপিউটিক কিছু ইউজ আছে। এক নম্বরে লেখা আছে, দেখেন, ট্রিটমেন্ট অফ শর্ট স্ট্যাটাস কজেস বাই গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। নেক্সট, ট্রিটমেন্ট অফ defective growth caused by various disease, medication condition, indication of lactation, induction of lactation, counteracting aging, treatment of obesity, body building, induction of ovulation. এই যে মেজর কিছু থেরাপিউটিক ইউজ যেগুলোতে সাধারণত গ্রোথ হরমোন অ্যাপ্লাই করা, এবং গ্রোথ হরমোনে এই ধরনের ফাংশন গুলো সাধারণত রেগুলেট করে থাকে। এরপর আপনারা একটু দেখেন, আমরা যদি রিকম্বিনেন্ট গ্রোথ হরমোনটা সাধারণত আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা তৈরি করতে, তাহলে সাধারণত আমরা কিভাবে করব। এখন এই জায়গাটাই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, শুরুতে দেখবেন দেয়া আছে কি ইকোলাই ফার্মেন্টেশন। এর আগে আপনাকে যে কাজটা করা লাগবে, অলরেডি আমরা ইনসুলিনের ক্ষেত্রে সাধারণত আমরা যে কাজটা করছি, সিমিলারলি কাজটা আগে আমাকে করে নিতে হবে। একটা রিকম্বিনেন্ট ভেক্টর আগে আমাকে তৈরি করে নিয়ে ট্রান্সফরমেশন করে নিতে হবে। এই পর্যন্ত এই স্টেপে দেয়া নেই। আমার ফার্স্ট ঘটনা আছে একটা কি ডিজায়ার্ড ভেক্টর কন্টেইনিং একটা ব্যাকটেরিয়াকে আমাকে সিলেক্ট করতে হবে। তারপর কি একটা হিউম্যান সেল আমাকে সিলেক্ট করতে হবে, যার মধ্যে সাধারণত কি গ্রোথ হরমোন সিক্রেটিং জিনটা আছে, ডিএনএ। সেই ডিএনএটাকে আমরা কি করব, একদিকে আমরা প্লাজমিডটা নেব, একদিকে ওই ডিএনএটা নেব। নেওয়ার পরে প্লাজমিড এবং ডিএনএটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। কাটার পরে লাইগেজ এনজাইম দিয়ে পরবর্তী স্টেপ আমরা কি করব, ভেক্টর এবং এই স্পেসিফিক জিনটাকে আমরা ভেক্টরের সাথে জোড়া দেবো। দেওয়ার পরে আমার যে ডিএনএ তৈরি হবে সেটাকে আমরা বলছিলাম কি রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক্যালি মডিফাইড ডিএনএ, বা সেটাকে আমরা হাইব্রিড ডিএনএ যাই বলি না কেন। এইবার এই ডিএনএটাকে আমরা কি করব, একটা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করব। এই যে ইকোলাইয়ের মধ্যে ট্রান্সফার করলাম, এই করার পরে এবার আমরা যে কাজটা করব, আপনাদের এই জায়গায় যে স্টেপ গুলো দিয়ে আছে দেখেন, আপনারা ওই স্টেপ গুলো জাস্ট এভাবে করে অ্যারো দিয়ে একটু লিখে নেবেন। আগে ইকোলাইটাকে আমরা কি করব, ফার্স্ট আমরা ফার্মেন্টেশন করব। ফার্মেন্টেশনের মাধ্যমে আমার দেখা যাচ্ছে ইকোলাই স্পিসিসকে আমরা অ্যামপ্লিফিকেশনের মাধ্যমে অনেকগুলো স্পিসিস আমরা তৈরি করে নেব ইকোলাই ফার্মেন্টেশনের মাধ্যমে। একটা ফার্মেন্টার অর্থাৎ বায়োরিঅ্যাক্টরের মধ্যে মূলত আমরা কি করব,
আপনারা 6 সেমিস্টার অলরেডি পড়িয়ে আছেন, ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজিতে আপনারা ফার্মেন্টার বায়োরিঅ্যাক্টর এগুলো পড়িয়ে আছেন আমি যতটুকু জানি। তো তোমার এই ইকোলাই ফার্মেন্টেশনের মাধ্যমে আমরা প্রথমে কি করব, অ্যামপ্লিফিকেশন করে অনেক ইকোলাই স্পিসিস আমরা আগে তৈরি করে নেব। নেওয়ার পরে পরবর্তী স্টেপে আমরা কি করব, সেন্ট্রিফিউগেশন করব। সেন্ট্রিফিউজ করব একটা নির্দিষ্ট আরপিএম, এবং সে জায়গাটায় আরপিএম থাকবে এবং এক হচ্ছে যে নির্দিষ্ট রোটেশন আরপিএম এবং টাইমে আমরা এটাকে সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে যেটা বলা আছে দেখেন, হোমোজেনাইজেশন অফ রিসাসপেন্ডেড সেলফ পেস্ট। এইবার সেন্ট্রিফিউজ করার পরে যে তোমার যে জিনিসগুলো ঘটবে, সাধারণত আমরা জানি যে ইকোলাই কি একটা প্রোক্যারিওটিক অর্গানিজম, যার সেল অল্টার সাধারণত পেপটাইড গ্লাইকান দ্বারা সাধারণত তৈরি হয়। তো যে জিনিসটা হবে তোমার এক হচ্ছে যে ইসের ভিতরে সেন্ট্রিফিউজ করার পরে সুপার নেট্রান্ট ভিতরে ক্লিয়ার পার্টের ভিতর আপনার কি থাকবে, একদিকে ডিএনএ প্রোটিন এনজাইম গুলো আলাদা হবে, আর একদিকে কি হবে তোমার এক হচ্ছে যে সেল অল, সাধারণত লিপিড এটা সাধারণত সেল অলের গায়ে সাধারণত কি হবে, রিসাসপেন্ডেড হয়ে যাবে। তো সেই রিসাসপেন্ডেড টাকে সাধারণত আমরা হোমোজেনাইজেশন করব। তারপরে বলা আছে দেখেন পলিইথিলিন অ্যামাইন প্রিসিপিটেশন অফ নিউক্লিক অ্যাসিড। আমরা পলিইথিলিন অ্যামাইন দিয়ে আমরা সাধারণত কি করব, নিউক্লিক অ্যাসিডটাকে আমরা সাধারণত অর্থাৎ এর ভিতরে যে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং প্লাজমিড থাকবে সেটাকে আমরা প্রিসিপিটেট করে নিলাম। প্রিসিপিটেট করার পরে তারপরে অ্যামোনিয়াম সালফেট প্রিসিপিটেশন, অ্যামোনিয়াম সালফেট দিয়েও আমরা আবার কি করব, প্রিসিপিটেশন করব। তারে বলা আছে কি আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা সাধারণত কি করব, এই তোমার প্রিসিপিটেড সলিউশনটাকে আমরা রান করাবো। করার পরে তারপরে বলা আছে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি ইউজ করে আমরা কি করব, এটাকে আমরা নিউক্লিক অ্যাসিডটাকে স্পেসিফিক্যালি মূলত তোমার আমরা সেপারেশন করার জন্য অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি ইউজ করব। তারপর কি হচ্ছে, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি ইউজ করব। তারপরে বলা আছে অ্যামোনিয়াম সালফেট প্রিসিপিটেশন, আমরা আবার অ্যামোনিয়াম সালফেট প্রিসিপিটেশন করব। করার পরে জেল ফিল্ট্রেশন ক্রোমাটোগ্রাফি ইউজ করে নিয়ে আমরা তখন কি করব, নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি আমরা ব্যাকটেরিয়াল ডিএনএও না, এই জায়গা থেকে আমরা এই যে আমাদের জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ যে রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা যেটা তৈরি করেছি, ওই জায়গা থেকে আমরা এই স্পেসিফিক ডিএনএটাকে আমরা আইসোলেট করে নিই, যার মধ্যে আমার কি আছে, গ্রোথ হরমোন কন্টেইনিং জিনটা আছে, সেটাকে আমরা আইসোলেট করে যখন আমরা কি হবে, এই স্পেসিফিক জিন কন্টেইনিং ডিএনএটাকে আমরা এই প্লাজমিডটাকে আইসোলেট করে এটাকে পিউরিফিকেশন করব, করে নিয়ে এবার এটাকে আমরা জাস্ট ভায়োলিং এর মাধ্যমে, আমরা যেমন ইনসুলিনেরটাও দেখছিলাম সিমিলারলি এটাও আমরা জাস্ট একটা ভায়োলিং এর মাধ্যমে ঘটনা আছে, আমরা কি করব, একটা ভায়ালের ভিতরে ঘটনা আছে যে আমরা ফাইনাল ইউজ করার জন্য আমরা এই সলিউশনটা আমরা একটা ভায়োলিং এর মধ্যে ভায়োলিং করে ফেলবো। ফেলে তারপরে এটাকে ঘটনা আছে যে আমরা এক হচ্ছে যে নরমালি তৈরি করার পরে সাথে সাথে বলে এটা মার্কেটে সাধারণত দেওয়া হয় না, এটাকে আগে ঘটনা আছে টেস্ট করা হয়। আগে তোমার বিভিন্ন ধরনের মডেল অর্গানিজমের ভিতরে দিয়ে চেক করে দেখা হয় যে এটার তোমার প্রোডাকশন, পিউরিফিকেশন এবং গঠন আছে, তার এক্সপ্রেশনটা প্রপারলি ঠিক আছে কিনা, এটা দেখার পরে তারপরে এবার ট্রায়াল দিয়ে দেখা হয় হিউম্যান বডিতে যদি সাকসেসফুলি গঠন আছে, এটা আমরা দেখি যে প্রোডাকশন হয়েছে, তখন এবার এটাকে কমার্শিয়ালি গঠন আছে, এটাকে কমার্শিয়ালি অ্যাপ্লাই করার জন্য এবং কমার্শিয়ালি গঠন আছে এটাকে মার্কেটিং এর জন্য গঠন আছে, তখন মার্কেটিং এটা কি করা হবে, মার্কেটিং এর জন্য সাধারণত সেল করে দেওয়া হবে for the commercial production and use in the deficiency of different key growth hormone disorder. তো এই যে জাস্ট স্টেপ গুলো সহজে আপনাদের যেভাবে আছে আপনারা একটু দেখবেন যে রিকম্বিনেন্ট গ্রোথ হরমোনটা আমরা সাধারণত কিভাবে তৈরি করতে পারি। এরপরে দুই একটা জিনিস একটু দেখেন, some factors known to affect the rate of secretion of growth hormone. নরমালি সাধারণত গ্রোথ হরমোন আমাদের বডিতে যেটা সেক্রেশন হয়, এখন এই যে গ্রোথ হরমোনটা সেক্রেশনের ক্ষেত্রে মানে কিছু তোমার ফ্যাক্টরস আছে সেগুলো সাধারণত গ্রোথ হরমোন সেক্রেশনটাকে সাধারণত কি করে, ইনক্রিজ করে থাকে। আর কিছু ফ্যাক্টরস আছে যেগুলো সাধারণত গ্রোথ হরমোন সেক্রেশনটাকে সাধারণত ডিক্রিজ করে থাকে। আপনারা একটু খেয়াল করেন, গ্রোথ হরমোন সেক্রেশনটা ইনক্রিজ অর্থাৎ নরমাল অপটিমাম রাখে কিছু কিছু ফ্যাক্টরস, যার মাঝে এক নম্বরে লেখা আছে দেখেন স্টারভেশন। আপনার যদি ক্ষুধা লাগে, আপনি ক্ষুধার্ত হন, তাহলে হরমোন সেক্রেশনটা ঠিক থাকবে এবং বেশি হবে।
তারপরে যে জিনিসটা বলা আছে দেখেন স্লিপ, আপনি যদি ঠিক মতো ঘুমান, স্ট্রেস যদি কখনো একটু স্ট্রেস থাকে যার কারণে হরমোন সেক্রেশনটা ঠিক থাকবে, এক্সারসাইজের মাধ্যমে লো ব্লাড গ্লুকোজ, সেভারাল অ্যামাইনো অ্যাসিডস এর কিছু বিষয় আছে, গ্লুকাগন আছে, ভেসোপ্রেসিন আছে, আলফা অ্যাড্রিনোজেনিক অ্যাগনিস্ট আছে, বেটা অ্যাড্রিনারজেনিক অ্যান্টাগনিস্ট। এই যে ফ্যাক্টরস গুলো আছে, এই ফ্যাক্টরস গুলো সাধারণত গ্রোথ হরমোন সেক্রেশনটাকে বাড়ায়। তুমি যদি ঠিক মতো না ঘুমাও, তোমার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হয়। তুমি যদি এক্সারসাইজ না করো, তুমি যদি মানে স্টারভেশন বলতে আমরা ফাস্টিং মাস্টিং বলি, যদি আপনার ক্ষুধার্ত একেবারেই না থাকে, আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা যদি কম না থাকে, হাই থাকে, তাহলে ঘটনা আছে আপনার হরমোন সেক্রেশনটা ঠিক পারলে হবে না। এরপরে আপনার ডিক্রিজ করে দেখেন, গ্রোথ হরমোন সিক্রেশন ডিক্রিজ করে কিছু ফ্যাক্টরস, তার মধ্যে ওবেসিটি। আপনার যদি ওভারওয়েট হয়ে থাকে, আপনার হাইট অনুসারে যদি ওয়েট যদি আপনার এক্সেস হয়, তাহলে আপনার হরমোন সেক্রেশন কমে যাবে। এলিভেটেড ব্লাড গ্লুকোজ যদি আপনার একেবারেই হয়, আপনার অ্যাবনর্মাল থেকে থাকে, যদি বেশি থেকে থাকে, ডায়াবেটিস বেশি হলে আপনার গ্রোথ হরমোন সেক্রেশন কমে যাবে। তারপরে এক হচ্ছে আপনার এই জায়গাটাই, যেমন তোমার বেটার এন্ডারজেনিক অ্যান্টাগনিস্ট এ জায়গায় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সিমিলারলি আলফা এন্ডারজেনিক অ্যান্টাগনিস্টও তোমার এই যে গ্রোথ হরমোন সেক্রেশনের ক্ষেত্রে সাধারণত ডিক্রিজ করে থাকে। এই যে ফ্যাক্টরস গুলো আমরা জাস্ট বললাম যে কোনগুলো সেক্রেশন বাড়ায় কোনগুলো কমায়, আপনারা জাস্ট এই টেবিলটা একটু দেখবেন। এরপরে একটা জিনিস দেখেন, একেবারে সহজ একটা জিনিস আছে আপনাদের, রিকম্বিনেন্ট হিউম্যান গ্রোথ হরমোন। রিকম্বিনেন্ট হিউম্যান গ্রোথ হরমোন আপনাদের এখনো পর্যন্ত কমার্শিয়ালি মার্কেটে কোনগুলো আমরা অ্যাভেলেবেল পাই, তো দেখবেন ট্রেড নেম হিসেবে আমরা বিভিন্ন ধরনের বায়োটেক কোম্পানি আছে, গ্লোবাল মলিকুলার অনেক কোম্পানি আছে, যেগুলো তোমার কিছু যেমন হিউমাট্রোপ আছে, নিউরোপিন আছে, নিউট্রোপিন একিউ আছে, বায়োট্রপিন আছে, জেনিট্রোপিন আছে, সেইজেন, সেরোস্ট্রিম, নডিট্রোপিন। এগুলো জাস্ট গ্রোথ হরমোনের বিভিন্ন মার্কেটে যেসব ট্রেড নেম গুলো আমরা সাধারণত মার্কেটে কিনতে পাওয়া যায় সেগুলো, এবং কোন কোন কোম্পানি এগুলো প্রডিউস করছে দেখেন। ইলি লিলি নামক একটা প্রতিষ্ঠান, যারা সর্বপ্রথম পৃথিবীতে ইনসুলিন আবিষ্কার করে, যারা এই ইলি লিলি কোম্পানি, ঠিক আছে, এরা এদের হরমোনের একটা প্রোডাক্ট আছে। তারপরে যেমন জেনেনটেক আছে, তারপরে বায়োটেকনোলজি জেনারেল আছে, ফার্মাসিয়া অ্যান্ড উপজন আছে, নভোনটিক্স আছে, ঠিক আছে। তারপরে সেরেনো ল্যাবরেটরিজ, এই সেরেনো ল্যাবরেটরিজ এর জায়গায় ডাবল হয়ে গেছে, আপনারা জাস্ট পড়াশোনা একটা পড়বেন। তো এই যে কোম্পানিগুলো পৃথিবীতে, এরা সাধারণত এই ধরনের আপনি চাইলে এই যে সেরেনো ল্যাবরেটরিজ এর দুটো প্রোডাক্ট আপনি চাইলে এই জায়গাটা মাঝে কমা দিয়ে দিতে পারেন, একই কোম্পানির যেহেতু দুটো প্রোডাক্ট, ঠিক আছে। এই কোম্পানিগুলো এই ধরনের বায়োটেক অর্থাৎ রিকম্বিনেন্ট গ্রোথ হরমোন সাধারণত প্রডিউস করে থাকে, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। যদি কোনো ব্যক্তির সাধারণত হরমোন ডেফিসিয়েন্সি বিভিন্ন ধরনের ডিসঅর্ডার গুলো দেখা যায়, সেই সব পেশেন্টদেরকে সাধারণত ডাক্তার এই হরমোনাল প্রোডাক্ট গুলো সাধারণত অ্যাপ্লাই করে থাকে। এখন একটা জিনিস দেখেন, ইন্ডিকেশন, ইলিলিলির যে প্রোডাক্ট, এটা সাধারণত ইউজ করা হয় কখন? ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন। কিছু কিছু বাচ্চা আছে যাদের হরমোনাল ডেফিসিয়েন্সি দেখলে ডাক্তার তাদেরকে এই যে হিউমাট্রোপ নামক এই হরমোনাল প্রোডাক্টটা সাধারণত দিয়ে থাকে। তারপর নিউরোট্রোপিনটাও সিমিলারলি একই কাজে ইউজ করা হয়। এর নিচে আপনাদেরকে যেটা বলছি, যেমন গ্রোথ হরমোন ফেলার টার্নার সিনড্রোমের ক্ষেত্রে সাধারণত যেমন নিউট্রোপিন একিউ যে প্রোডাক্ট আছে এটা ইউজ করা হয়। তারপরে দুটো দেখেন গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে। এরপরে যেটা দেখেন, তোমার সেরেনো ল্যাবরেটরিজ এর সেইজেন নামক যে প্রোডাক্ট আছে, এটা সাধারণত ট্রিটমেন্ট অফ এইডস অ্যাসোসিয়েটেড ক্যাটাবলিজম ওয়েস্টিং। অনেক সময় যদি কোনো পেশেন্টের এইডস এর কারণে গ্রোথ অ্যাবনর্মালিটিস দেখা যায়, সাধারণত ক্যাটাবলিজম ওয়েস্টিং টাইপের সাধারণত সিমটমস গুলো দেখা যায়, তাদেরকে সাধারণত কি করে ডাক্তার তোমার এই সেইজেন নামক প্রোডাক্ট ইউজ করে। এর সাথে লাস্ট সিমিলারলি যেটা বলা হচ্ছে গ্রোথ হরমোন ফেইলার, অনেক সময় ইনএডুকেট গ্রোথ হরমোন সেক্রেশন। ইনএডুকেট গ্রোথ হরমোন সেক্রেশনের কারণে অনেক সময় সাধারণত কি হয়? গ্রোথ ফেইলার হয়। সেক্ষেত্রেও তোমার সাধারণত নভোনর্ডিক্স এর একটা প্রোডাক্ট আছে, যেমন নডিট্রোপিন নামক একটা তোমার হরমোনাল প্রোডাক্ট আছে, যেটা ডাক্তার সাধারণত অ্যাপ্লাই করে থাকে। তো আপনারা এই টেবিলটাও দেখবেন যে ট্রেড নেম, কোন কোন ট্রেড নেমে এখন গ্রোথ হরমোন মার্কেটে পাওয়া যায়, কোন কোম্পানিগুলো প্রডিউস করছে এবং কোন কোন ইন্ডিকেশনে সাধারণত কোনটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এটা একটু দেখলেন।